গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 1846 সালে সমুদ্রপথে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করা তিনজন নাবিক ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিজেদের জাহাজ হারিয়ে ফেলে এবং ছোট একটি নৌকায় চেপে ভেসে আসে স্কটল্যান্ডের এক দূরবর্তী কুয়াশায় ঢাকা দ্বীপে। দ্বীপটা দেখতে নির্জন, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে কিছু মানুষ বাস করছে যাদের আচরণ ও চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। কিছু বলার মতো হয়েও যেন তারা থমকে যায়। রাত হলে বাতাসে এক অদ্ভুত ছোট শব্দ ভেসে আসে, যেন কিছু একটা অন্ধকারের গভীর থেকে কাউকে টেনে নিচ্ছে। এই তিনজন অলিভার, ক্যালিয়ন আর জিম তাদের মধ্যে দিক নির্দেশনা নিয়ে বিরোধ তৈরি হয়, বিশেষ করে যখন কেউ অলিভারের ম্যাপ পড়া নিয়ে সন্দেহ প্রকাশ করে। কিন্তু হঠাৎ সামনে এক দ্বীপ চোখে পড়তেই তারা আশার আলো দেখতে পায়। দ্বীপে পৌঁছে তারা অসুস্থ হয়ে পড়ে। অলিভারের গলায় তো রক্ত ঝরতে থাকে, চারপাশে ঠান্ডা, স্থিরতা আর চাপা রহস্যময় পরিবেশ। ঠিক সেই সময় তাদের সামনে আসে একজন অচেনা লোক, নাম তার ফিঙ্গেল। সে তাদের একটি সুরক্ষিত আশ্রয় নিয়ে যায়, খাবার দেয়, কথা বলে এবং মোটিভেট করে। এই কথোপকথনের সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে ল্যান্থি ও করিগান সবকিছু মন দিয়ে শুনছিল এবং তাদের মুখে অদ্ভুত এক হাসি দেখা যায়, যেন কিছু গোপন আনন্দে ভরা। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, এই মানুষগুলোর হয়তো আমাদের সাহায্যের দরকার, কিন্তু কিসের সাহায্য, আর এত আনন্দের কারণই বা কি। এরপর অলিভার ঘরের আশেপাশে চোখ বুলিয়ে দেখতে গিয়ে পুরনো কিছু বই খুঁজে পায়। সে একটি বই নিয়ে মনোযোগ দিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর ফিঙ্গেল ঘরে আসে আর অলিভার সেই বইটি দ্রুত পকেটে লুকিয়ে ফেলে। এরপর ফিঙ্গেল তাদের নিয়ে খামারের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে ডাক্তার ডগলাস অলিভারের গলার ক্ষতের চিকিৎসা করবে। কিন্তু পথেই হঠাৎ করে করিগান হাজির হয়ে তিনজন ছেলেকে সামনে দাঁড়িয়ে বাধা দেয়। জিমকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমার জন্য এসেছো। ফিঙ্গেল তার এই আচরণে প্রচণ্ড রেগে যায় এবং ওকে ধমক দিয়ে সরিয়ে দেয়। পরে ফিঙ্গেল বলে, ও আসলে একটু পাগল, অনেক বছর আগে ওর ভাই সমুদ্রে হারিয়ে গিয়েছিল, তখন থেকেই এমন করে। পুরো ঘটনাটা অলিভার, জিম আর ক্যালিয়নের কাছে ভয়ঙ্করভাবে অস্বাভাবিক মনে হয়। তারা কিছু না বললেও মনে মনে সন্দেহ করতে শুরু করে, এই দ্বীপে আসলে কি সব ঠিকঠাক চলছে। তিনজন শেষ পর্যন্ত ফিঙ্গেলের সঙ্গে তার খামারে পৌঁছায়, যেখানে অপেক্ষা করছিল একজন ডাক্তার ডগলাস নামের এক বৃদ্ধ মানুষ। চেহারায় শান্ত, ব্যবহারেও খুব সহানুভূতিশীল। অলিভারের গলার ক্ষত ভালো করে দেখে সে ওর প্রাথমিক চিকিৎসা করে দেয়, কিন্তু এই তিনজনের চোখে তখনও সেই চাপা অস্বস্তি স্পষ্ট। খামারের পরিবেশটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শান্ত, আর এখানকার মানুষজন যেন কিছুটা স্বাভাবিক রকমের যত্নবান, যেটা প্রথমে ভালোমতো না বোঝা গেলেও ধীরে ধীরে অদ্ভুত লাগে। এরপর দিনটা শেষ হতে না হতেই বাড়তে থাকে অস্বস্তি। রাতের ঘোরে যখন জিম ঘরের জানালার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে জানালার বাইরে একটা ছায়ামূর্তি হাঁটছে। কৌতূহলী হয়ে সে হেরিকেন নিয়ে ঘরের বাইরে বের হয়, আর তখনই সে দেখে এক ভদ্রবেশী মহিলা। জিম কিছু বলতে চাওয়ার আগেই মহিলাটি হঠাৎ কোথাও মিলিয়ে যায়। সে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসে। পরদিন সকালে এই তিনজন সিদ্ধান্ত নেয় তারা আর এখানকার লোকজনের ওপর নির্ভর করে থাকবে না, বরং নিজেরাই খুঁজবে দ্বীপ থেকে বের হবার রাস্তা। তারা দ্বীপে হাঁটতে শুরু করে এবং খুব দ্রুতই একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। দ্বীপে ঘরবাড়ির সংখ্যা অনেক, কিন্তু মানুষ আছে হাতে গোনা কয়েকজন। যেন একটা সময় এখানে অনেকেই থাকতো, কিন্তু এখন যেন কেউ নেই। এই অস্বাভাবিকতা তাদের মনে প্রশ্ন তোলে, এই দ্বীপে আগে কি ঘটেছে। তারা ঠিক করে তিনজন তিন দিকে ছড়িয়ে পড়বে, যাতে আরও ভালোভাবে তদন্ত করা যায়। তবে মাথায় একটা কথা ঘুরতে থাকে। ডগলাস তাদের আগেই সাবধান করেছিল, রাত হলে বিপদ দেখা দেয়। এই সতর্কবাণী মাথায় রেখেই অলিভার আর জিম সন্ধ্যার আগেই ফিরে আসে, কিন্তু ক্যালিয়ন আর ফেরে না। দিন গড়িয়ে রাত আসে, কিন্তু তার আর দেখা মেলে না। জঙ্গলের কোনো অংশে সে গেছে, কিভাবে খুঁজে পাওয়া যাবে তাকে, তারা কিছুই বুঝতেই পারে না। করিগান এই খবর শুনে কিছুটা আতঙ্কিত হয়েও চুপ করে থাকে, কিন্তু ডগলাস পুরোপুরি নির্লিপ্ত, যেন তার কাছে এসব নতুন কিছু না। অলিভার আর জিম বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ানক ঘটনা লুকিয়ে আছে, যেটা সবাই জানে, কিন্তু কেউই মুখ খুলছে না। সন্ধ্যার পর অলিভার নিজের রুমে ফিরে এসে আবার সেই পুরনো বইটা বের করে, যেটা আগের দিন লুকিয়ে রেখেছিল। সে জানে এই দ্বীপ নিয়ে যত রহস্য, সবকিছুর উত্তর হয়তো এখানেই লুকিয়ে আছে। বইয়ের পাতায় সে দেখতে পায় একের পর এক ভয়ঙ্কর ইতিহাস। আগেও বহু জাহাজ এই দ্বীপের আশেপাশে ভেঙে পড়েছে, আর সেসব দুর্ঘটনায় বেঁচে থাকা মানুষগুলো অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে, কিংবা অল্প সময়ের মধ্যেই মারা গেছে। তার মানে এই দ্বীপটা শুধু দুর্ঘটনার ফল নয়, এর মধ্যে লুকিয়ে আছে কিছু অশুভ শক্তি। বইটা একপাশে রেখে সে ম্যাপটা খুলে বসে, ভালো করে খুঁজে দেখে, কিন্তু অবাক হয়ে দেখে এই দ্বীপের নাম কোথাও নেই। পুরো ম্যাপে এই দ্বীপটার কোনো অস্তিত্বই নেই। তখনই জিম জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ কিছু একটা দেখে চমকে ওঠে। সে বলে, ওই দেখো ক্যালিয়ান, বলে দরজার দিকে দৌড় দেয়। দরজা খুলে দিতে চায়, কিন্তু ঠিক তখনই অলিভার ছুটে এসে ওকে থামিয়ে দেয়, বলে, ক্যালিয়ন এখানে আসেনি, বাইরে কেউ নেই। জিম আতঙ্কে কাঁপতে থাকে।
রাতে সে ঘুমাতেও পারে না। অলিভার আবার বইটা খুলে পড়ে। সে জানতে পারে আগের অনেক বেঁচে ফেরা লোকও একসময় হারিয়ে গেছে। মনে পড়ে যায় কারিগনের আচরণ, জিমের দেখা সাদা পোশাকের মহিলা, আর ক্যালিয়নের নিখোঁজ হয়ে যাওয়া। সবকিছু যেন একে একে জোড়া লাগছে। সে রাতে ঘরে মোমবাতি জ্বালে, আর তখনই মোমবাতির হালকা আলোয় দেখা যায় তার পেছনে ঘরের কোণে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু অলিভার তার টেরই পায় না। পরদিন ভোরে প্রতিদিনকার মতো ডগলাস সমুদ্র পাড়ে হাঁটতে যায়। হঠাৎই সে দেখতে পায় এক মৃতদেহ পড়ে আছে পানির ধারে। কাছে গিয়ে দেখে সেটা আর কেউ নয়, তাদের হারিয়ে যাওয়ার সাথেই ক্যালিয়ন। খবর পেয়ে অলিভার আর জিম ছুটে আসে। মৃতদেহ দেখে তারা নিশ্চিত হয়ে যায় যেটা এতদিন তারা অনুমান করছিল তাই সত্যি হচ্ছে। এই দ্বীপে কিছু একটা আছে যেটা একে একে সবাইকে শেষ করে দিচ্ছে। তারা আর সময় নষ্ট করতে চায় না, প্ল্যান করে যত দ্রুত সম্ভব এই দ্বীপ ছেড়ে চলে যাবে, কারণ এখন একজন মারা গেছে আর বাকি দুজন হয়তো কখন কিভাবে হারিয়ে যাবে কেউ জানবে না। এই দ্বীপ আগে কখনোই ছিল না, কোনো ইতিহাসে নেই, কেউ জানেও না এটা কোথা থেকে উদ্ভব হয়েছে। এমনকি তারা এটাও খেয়াল করে দ্বীপে ল্যান্থি আর কারিগান বাদেও আরেকটা মেয়ে আছে সাদা পোশাকে, যে সবসময় লুকিয়ে থাকে। সবকিছু মাথায় রেখে তারা ঠিক করে আজ রাতেই নৌকায় চেপে চলে যাবে। সঙ্গী হিসেবে নিয়ে যাবে ক্যালিয়নের মৃতদেহটাও, কারণ তারা চায় না এই আত্মাটা ও শান্তিতে বাধা দিক। কিন্তু ঠিক তখনই শুরু হয়ে যায় আরও ভয়ানক ঘটনা। রাত নামতেই অলিভার আর জিম তাদের ব্যাগপত্র গুছিয়ে ফেলে। ক্যালিয়নের মৃতদেহটাও তারা সঙ্গে নিয়ে নেয়। পুরনো সেই ছোট্ট নৌকায় উঠে তারা সমুদ্রপথে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সামনের কিছুই দেখা যায় না, না দিগন্ত, না পানি, না আকাশ। এই কুয়াশার মধ্যে হঠাৎই তারা শুনতে পায় সেই ভয়ানক চিৎকার, যেটা যেন ক্যালিয়নের গলা। তার চিৎকার, তার কাতর আর্তনাদ এমনভাবে কানে বাজতে থাকে যেন ও এখনো বেঁচে আছে। জিম দিশেহারা হয়ে পড়ে, অলিভারও আতঙ্কে কাঁপতে থাকে। এমন এক ভয়ের আবহে হঠাৎই তারা আবার শুনতে পায় পরিচিত এক গলা, ফিঙ্গেল। সে হাতে হ্যারিকেন নিয়ে নৌকার দিকেই এগিয়ে আসছে। তারা বুঝে যায় তারা দ্বীপ থেকে বেরোতে পারেনি, তারা আবার ফিরে এসেছে। তখনই ফিঙ্গেল তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যায় এবং এইবার আর কিছু না লুকিয়ে সরাসরি সব সত্যি বলে দেয়। সে জানায় কয়েক বছর আগে এই দ্বীপে সমুদ্রপথে ভেসে এসেছিল এক মেয়ে মানুষের মৃতদেহ। ঠিক সেই দিন থেকেই গ্রামের সব কিছুই বদলে যেতে শুরু করে। ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশুরা খাওয়া বন্ধ করে দেয়, অকারণে মারা যায়, আর মানুষজন একে একে পাগল হয়ে যেতে থাকে। অলিভার আর জিম বিশ্বাস করতে চায় না একটা মৃতদেহ এসে কিভাবে এত ভয়াবহ পরিবর্তন ঘটাতে পারে। তারা আবার সেই ডায়েরিটা ভালো করে পড়ে, আর এবার সামনে আসে সত্যিকারের ইতিহাস। তারা জানতে পারে বহু বছর আগে এই দ্বীপে অনেক মানুষ বাস করত। তাদের মধ্যে একজন মেয়ে ছিল, নাম তার পার্সিয়াস। তার চেহারা, চালচলন, আচরণ সবই ছিল অন্যদের থেকে আলাদা। সোনালি চুল, শান্ত স্বভাব। গ্রামবাসীরা মনে করত এই মেয়েটা নাকি সৌভাগ্যের প্রতীক। তার আসার পর থেকে গ্রামের চাষাবাস, মানুষের স্বাস্থ্য সবকিছুরই উন্নতি ঘটতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। সে ছিল অসাধারণ রূপবতী, আর এটাই তার সর্বনাশের কারণ হয়। একদিন গ্রামের এক পুরুষ তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে নির্যাতনের পর হত্যা করে এবং তার মৃতদেহ ফেলে দেয় সমুদ্র পাড়ে। এই গল্পটাই ফিঙ্গেল অলিভারদের প্রথমে ভুলভাবে বলেছিল। সে বলেছিল মৃতদেহটা নাকি বাইরে থেকে ভেসে এসেছিল, কিন্তু সত্যি কথা হলো এই হত্যার পিছনে ছিল এখানকার গ্রামের লোকজনই। আর সেই ঘটনার পর থেকে দ্বীপটা হয়ে ওঠে অভিশপ্ত। সব মেয়েরা ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ করতে থাকে, তাদের চোখ বদলে যায়, আচরণে ভয় ঢুকে পড়ে। অলিভার তখন ভাবতে থাকে ল্যান্থি আর কারিগানও কি সেই অভিশপ্ত আত্মার নিয়ন্ত্রণে, আর সেই সাদা পোশাকের মেয়েটাই কি পার্সিয়াস। সবকিছু জানার পর অলিভার আর জিম এক মুহূর্ত দেরি করতে চায় না। তারা চায় এই দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যেতে। কিন্তু ঠিক এমন সময় ল্যান্থি এসে অলিভারকে খুব শান্ত গলায় বলে, তুমি এখান থেকে এখনই চলে যাও, এখানে তোমার জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। কথাগুলো একেবারে সোজাসাপটা শোনালেও অলিভারের ভেতরে কোথাও একটা অস্থিরতা বাড়তে থাকে। মেয়েটি চলে যায়, কিন্তু অলিভারের মন মানে না। সে ল্যান্থিকে ফলো করে দেখতে থাকে। তখনই সে দেখে মেয়েটি নিজের ঘরে ঢুকে এক অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। ঠিক তখনই এক গুলির শব্দ, ঠাস। ঘরের ভেতর থেকে আসে সেই শব্দ। পরদিন সকালে জানা যায় জিম আর বেঁচে নেই। এই খবর অলিভারের ভেতরের সমস্ত সাহসকে একদম মুছে দেয়। এত কিছু দেখার পরেও সে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এখন সে জানে সে একা। এদিকে ল্যান্থি পুরোপুরি বদলে গেছে। তার আচরণ একেবারে পাগলাটে, চোখে সেই অস্বাভাবিক দৃষ্টি, কণ্ঠে ভারী অচেনা স্বর। ডগলাস বাধ্য হয়ে তাকে বিছানার সাথে বেঁধে রাখে।
যেন সে আর কারো ক্ষতি করতে না পারে। এই দৃশ্য দেখে অলিভারের ভেতরটা ফেটে যায়। সে ফিঙ্গেল আর ডগলাসের ওপর চিৎকার করে বলে, তোমরা আমাকে সত্যিটা বলনি, আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। তখনই ফিঙ্গেল আর ডগলাস আর কিছু না লুকিয়ে তাকে সিদ্ধান্ত নিতে বলে। তারা অলিভারকে তার নৌকা পর্যন্ত পৌঁছে দেয়, হাতে তুলোর বল দেয় যেন কান বন্ধ রাখতে পারে, কারণ সেই ভয়ানক সুর, সেই আত্মার ডাক যদি কানে ঢোকে তাহলে আর রক্ষে নেই। কিন্তু অলিভার জানে এটা এত সহজ না। কিছু দূর যেতেই আবার সেই পুরনো কুয়াশা ঘিরে ধরে তাকে, চারপাশে কিছুই দেখা যায় না। হঠাৎই সে বুঝতে পারে তার নৌকায় বসে আছে সেই তিনজন মেয়ে, করিগান, ল্যান্থি আর মাঝখানে পার্সিয়াস। তাদের চোখে সেই অদ্ভুত অন্ধকার, ঠোঁটে এক নিষ্প্রাণ হাসি। ভয়ের চূড়ায় পৌঁছে যায় অলিভার, আর কিছু না ভেবেই সে হঠাৎ জলে লাফ দেয়। ঠিক তখনই সবকিছু বদলে যায়। অলিভার যখন জলে ঝাঁপ দেয় তখনই চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। সে নিজের দম আটকে রেখে পানির নিচে পড়ে থাকে, যেন সত্যি সত্যি সে মারা গেছে। সে ভাবে পার্সিয়াস যদি ভাবে অলিভার মরে গেছে তাহলে হয়তো আর তার পিছু নেবে না। এই মৃত্যুর অভিনয়ের ঠিক পরেই এক অলৌকিক পরিবর্তন শুরু হয়। নৌকার ভেতরে থাকা কারিগান ও ল্যান্থির শরীর যেন হঠাৎই ভারীন হয়ে পড়ে। তাদের চোখের গভীর থেকে ছায়ার মতো অন্ধকার বেরিয়ে আসতে থাকে। তারা যেন হঠাৎই বুঝতে পারে তারা এতদিন ধরে পার্সিয়াসের কণ্ঠস্বর, ইচ্ছে আর প্রতিশোধের হাতিয়ার ছিল। তাদের মধ্যে যে অনুশোচনা জন্মায় তা এত গভীর ছিল যে তারা নিজেরাই জলে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক তাদের মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় পার্সিয়াসের অশরীরী শক্তি, কারণ এই দ্বীপে আর কোনো মেয়ে জীবিত নেই যার দেহে সে ভর করতে পারে। কুয়াশা আস্তে আস্তে সরে যেতে থাকে। বাতাসে আর নেই সেই শীতল সুর, নেই গলা ফাটানো চিৎকার, নেই অন্ধকারের টান। অলিভার জলের উপরে উঠে আসে, নৌকায় উঠে পড়ে আর গভীর নিঃশ্বাস নেয়। সে বুঝে যায় অভিশাপ ভেঙে গেছে। এদিকে দ্বীপে থেকে যায় ফিঙ্গেল আর ডগলাস। হয়তো তাদের নিজেদের অতীতের পাপ ঢাকার দায়েই তাদের এখানেই আটকে রেখেছে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের আশেপাশেও যদি এমন কিছু ঘটে তাহলে আমরা কি সেটা বুঝতে পারবো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।